This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মতুয়াগড় মানে ঠাকুরনগর, এই ভোটের আগে কি হচ্ছে বলুন তো? এসআইআর আবহে তো সেখানে দৈরত কাজিয়া দেখলাম, রাস্তায় ফেলে মার এক পক্ষের সমর্থক আর এক পক্ষের সমর্থককে। কারণ সেখানে সাংসদ শান্তনু ঠাকুর বনাম মমতা বালা ঠাকুর, হাতাহাতি মারামারি। শান্তনুর বাড়ি ঘেরাও মমতা বালার অনুগামীদের মার। শান্তনু ঘনিষ্ঠদেরও অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা, দাবি করছেন শান্তনু ঠাকুর এবং তার স্ত্রী। ঘোষণা ছিল যে দুপক্ষের মধ্যে এই যে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে যে টিম, তারা শান্তনু ঠাকুরের কাছে জবাবদিহি করতে যাবে এবং জবাবদিহি করতে শান্তনু ঠাকুরের তরফে শান্তনু ঠাকুরের কাছে গেছিলেন মতুয়ারা। এবং তারপরই কিন্তু শান্তনু ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন আচমকা শান্তনু ঠাকুরের ভেতর থেকে অন্য মতুয়ারা আসে এবং দুপক্ষের মধ্যে চূড়ান্ত ধস্তাধস্তি হয়। সেই ধস্তাধস্তি দীর্ঘক্ষণ ধরে চলে। মতুয়াদেরকে রাস্তার মাঝখানে মাটিতে ফেলে পেটানো হয়। সেই সমস্ত ছবি যখন সংবাদ মাধ্যমের কর্মীরা করতে যাচ্ছিলেন, তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং দুপক্ষের একদম স্পষ্ট দাবি, একদিকে যেমন মতুয়াদের জন্য আন্দোলন করতে গেছিলেন, অন্যদিকে শান্তনু ঠাকুরের দাবি তিনি কেন জবাব দেবেন, ইলেকশন কমিশন জবাব দেবে। কিন্তু এই যে দুপক্ষের বাকবিতণ্ডার মধ্যে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয় ঠাকুরবাড়িতে, আর সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে মারামারি পর্যন্ত হয়। শান্তনু ঠাকুর বলেছে 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ গেলে 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাবে। এর জবাবটা চাইতে গিয়েছিলাম। শান্তনু কোনো কথা না বলে, শান্তনুর যে হারমাত বাহিনী আমাদের মতুয়ার উপরে প্রচণ্ড অত্যাচার করেছে। এই দেখেন, দেখেছেন অবস্থা, আমাকে মাটিতে ফেলে দিয়েছে, আমাকে আরো গোসাইদের মাটিতে ফেলে দিয়েছে। যে শান্তনু আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে, এই দেখুন অবস্থা দেখুন। আপনি কি বলতে গেছেন? আমি বলতে গেছিলাম যে এসআইআর এর নাম করে মতুয়াদের যেন নাম বাদ না যায়, এর জন্য ওনার কাছে আমরা গিয়েছিলাম। কিছু দুষ্কৃতিকারীদের নিয়ে মমতা ঠাকুরের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কিছু দুষ্কৃতীদের নিয়ে বাবা শান্তনু ঠাকুরের উপর হামলা করতে এসেছিল। আমরা তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি। এত উদ্ধত, এত সাহস কোথা পায় একজন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতবর্ষের মতুয়াদের কাণ্ডারি বাবা শান্তনু ঠাকুর, তার বাড়িতে হামলা করতে আসে এই সাহসে উদ্ধত কিছু দুষ্কৃতিকারীদের অর্থ দিয়ে নিয়ে এটা করতে এসেছে। এখানে এসে ওরা অকথ্য ভাষায় গালাগালি এবং শান্তনু ঠাকুরকে বাড়ির থেকে টেনে নিয়ে মারবে, ওরা অনেক রকম অনেক বাজে বাজে গালাগালি করছে। তাই আমরা প্রতিবাদ করতে বাঁচেছি, নাহলে এই মুহূর্তে ঠাকুরমশাইকে প্রাণের একটা হুমকি ছিল। যে পরিচালনা, এটা তৃণমূলের পার্টি, তৃণমূলের দালাল পার্টি, মমতার পার্টি, তৃণমূলের গুন্ডা নিয়েছে, হারমাত নিয়ে এসে দেখুন কি করেছে। দেখলাম যে ওপাশ থেকে কিছু দুষ্কৃতী, আমি জানি না, দূর থেকে দেখছিলাম হারমাত বাহিনীর মতন বা দুষ্কৃতী কিছু হবে, এখানে এসে মানে এই বাড়িতে এসে আমাদের এই ঘরের সামনে এসে আক্রমণ করার চেষ্টা করেছিল অস্ত্র নিয়ে, ঠিক আছে। তারপরে দেখলাম দুই পক্ষের কি হলো, একদল ওদিক চলে গেল। এই সিচুয়েশনটা আমি দেখেছি। দেখুন, যে বক্তব্যকে কেন্দ্র করে এত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল, মানে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি ঠিক কি বলেছিলেন মতুয়াদের উদ্দেশ্য করে এসআইআর আবহে, একবার সেই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরুন। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয়, তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? তার এই বক্তব্যের পর আজ দুপুরবেলা এভাবে সাংঘাতিক অবস্থা ঠাকুর বাড়িতে, একে অপরকে মাটিতে ফেলে মারধর করছে দুই সাংসদ, একই পরিবারের দুই সদস্য, তাদের মধ্যে এই কাজিয়া। দুই সদস্যের বক্তব্য আপনাদের শোনাবো, মানে আজকের এই অশান্তির পর মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর, তাদের বক্তব্য ব্যাক টু ব্যাক। ধিক্কার জানাই আমরা যে আজকে শান্তনু ঠাকুর যে মতদের গায়ে হাত দিয়েছে, আমরা ধিক্কার জানাই। এর জবাবরাও আগামীতে মতরাই দেবে। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি ছিল যে আজকে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায়, তার কোনো অসুবিধা নাই, তার কোনো মানে হবে না।
তাতে ওর কোনো শান্তনু ঠাকুর বলেছিল যে আমার কোনো, তার জন্য তারা জবাব চাইতে গেছিল যে আপনি বলছেন মতুয়াদের এতদিন ধরে বলছেন যে ভোট কাটবেন, আজকে ভোট কেটে গেল, তার জবাব চাইতে গেছিলো। তাহলে এতদিন ধরে আপনি সিএ করে মানুষের কাছে টাকা নিয়ে আপনি হিন্দু কার্ড দিয়েছেন, আপনি সিএর কার্ড দিয়েছেন নাগরিকত্ব, তার আজকে তার জবাবটা চাইতে গেছিলো। তার জন্য আজকে মতুয়াদের আজকে আমার গোসাই পাগল তাকে আপনারা দেখেছেন, আজকে মতুয়ারাই তার প্রতিবাদ করছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, যারাই ওকে ভোট দিয়েছিল তার বিরুদ্ধে আজকে লড়ে উঠেছে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে এসআইআর এর ফলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন হিন্দু শরণার্থীরা। মতুয়া, ভক্ত, পাগল, দলপতি, গোসাই, তপশিলি জাতি উপজাতির মানুষ যারা ন্যাচারাল প্রসেসে এদেশের ভোটার হয়েছেন তাদেরকে বাধ্য করলে এই অসভ্য প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে, এবং তার ফলে এদের নাম বাদ করলে এখন শান্তনু ঠাকুর ডায়লগ দিচ্ছে যে 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ দিতে যদি আপনার 1 লক্ষ লোকের নাম বাদ যায় সহ্য করে নেবেন। কোন 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ দিয়েছে? 50টা রোহিঙ্গার নাম দিক না, নির্বাচন কমিশন দিতে পেরেছে। যদি কোনো রকম কোনো নেগেটিভ কিছু ঘটে থাকে তাহলে আমাদের সেটা মেনে নেওয়া উচিত, কারণ ইলেকশন কমিশন কাদের বাদ দেবে সেটা তো বিজেপি দেখবে না, তৃণমূল দেখবে না। যেখানে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে নাগরিকত্ব না হলে আপনার ভোটার কার্ডের লিস্টে নাম থাকবে না, সেখানে আমরা কি বলবো? এখন কমিশনের ব্যাপার তো আমি কমিশনের ব্যাপারে কি বলবো? বারে বারে একটা প্রশ্ন করে আমরা দাবি জানাবো যাতে একজনের নামও বাদ না যায়। এখন কমিশন কি করছে? বিজেপি সেটা করে দেবে। এখন সিস্টেমেটিক ওয়েতে যদি মতুয়াদের নাম বাদ যায়, সেখানে সুপ্রিম কোর্টও ভার্ডিক্ট দেয়, তো আমাদের কি করার আছে? তো সেই প্রসঙ্গ টেনে আমি যদি বলি যদি বাদ যায় তাহলে আমরা নাগরিকত্ব দিয়ে আপনাদের সিটিজেনশিপ দিয়ে আপনাদেরকে ভোটার লিস্টে নাম তুলবো, সেই বক্তব্য আমি সবসময় দিয়েছি। না, সেটা এত তাড়াতাড়ি সম্ভব কী করে হয়? একটা প্রক্রিয়া তো চলছে। 1 কোটি মানুষকে যদি সিটিজেনশিপ দিতে হয় সেটা কি 5 দিনের মধ্যে সম্ভব নাকি? নাটকীয় ব্যাপার নাকি এটা একটা? 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন তাদেরকে কোনো পুলিশ ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, রিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। বিআর ঠাকুরের যে লড়াই 1945 সাল থেকে, সে স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই মতুয়ারা মোদীজির সঙ্গে আছেন, তারা সনাতনকে রক্ষা করবেন, এটা নিয়ে বা তৃণমূল কম ভাবলেই ভালো। গতকাল আমরা কি দেখেছিলাম, বাংলার উপদূতাবাসের সামনে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদ জানানো হয়। সেই ঘটনায় 19 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আদালতে পেশও করা হয়। তার মধ্যে 12 জনকে দুদিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌভিক। তারা বলছিলেন জামিন চাই, জামিন না দিলে তারা আবারও আন্দোলন করবেন, বিক্ষোভ দেখাবেন। এই মুহূর্তে তাদের কি রিয়াকশন? দেখো, তাদের যেটা বক্তব্য যে গতকালকে এই হিন্দু জাগরণ মঞ্চ তরফ থেকে যে বিক্ষোভ দেখানো হয়েছিল বাংলাদেশ হাই কমিশনের, সেই তারপরেই কিন্তু 19 জন অর্থাৎ 12 জন পুরুষ এবং 7 জন মহিলাকে টোটাল পুলিশ অ্যারেস্ট করে। এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছিল যে 7 জন মহিলাকে জুডিশিয়াল কাস্টাডি অর্থাৎ তাদের ইনভেস্টিগেশনে আর দরকার নেই, জেসির আবেদন করেছিল এবং 7 জন মহিলার ক্ষেত্রে এবং 12 জন পুরুষের ক্ষেত্রে তারা কিন্তু পিসির আবেদন করেছিল অর্থাৎ পুলিশ কাস্টাডির আবেদন করেছিল, তাদেরই ইনভেস্টিগেশনে দরকার রয়েছে। এবং যেহেতু এখানে তাদের যে ধারাগুলো দেওয়া হচ্ছে সেই ধারার মধ্যে যেমন অনিচ্ছাকৃত খুনের মামলা রয়েছে, সেক্ষেত্রে এই 12 জন পুরুষকে 2 দিনের পুলিশ কাস্টাডির নির্দেশ দেয় পুলিশ। আবার পরশু দিনকে তাদের হিয়ারিং রয়েছে, সেক্ষেত্রে আইনানুগভাবে তারা মুভমেন্ট করবে এমনটাই জানাচ্ছে। ধন্যবাদ। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর বদলি প্রসঙ্গে আদালতের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ এখনো কেন কার্যকর হয়নি, সেই প্রশ্ন তুলেই আজ স্বাস্থ্য ভবন অভিযান ছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টে। প্লাকার্ড ব্যানার নিয়ে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে মিছিল করে যান জুনিয়র চিকিৎসকরা। পুলিশ বাধা দিতে শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। রাজ্য সরকার এখনো কেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না, প্রশ্ন তুলে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। ডাক্তারের সাথে আমাদের ফোনে কমিউনিকেশন করে দেন, কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেন যে 14 দিনের যে সুপ্রিম সীমার সময়সীমা বেঁধে দেওয়ার প্রশ্ন ছিল, সেই সময়সীমা নিয়ে কি বক্তব্য আমরা জানতে চাই। তিনি বলেন যে ডিএমইর সাথে গিয়ে তোমরা কথা বলো, আমি এই বিষয়ে কিছু জানি না। অথচ এই পুলিশ প্রশাসন ডিএমইর সাথে আমাদেরকে দেখা করতে দিচ্ছে না। আমরা জানতে চাই কোন প্রশ্নের আড়ালে একটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যে আইন, সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, সেই নির্দেশিকাকে মানতে ভায়োলেট করতে বাধ্য হচ্ছেন। পাহাড়ে 313 জন শিক্ষকের যে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হলো। ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের এই রায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন।
পাহাড়ে 313 জন শিক্ষককে আপাতত চাকরি করতে পারবেন। 12 সপ্তাহের জন্য বহাল থাকবে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি যায় 313 জনে। শিক্ষকরা দীর্ঘদিন চাকরি করছেন, সিঙ্গেল বেঞ্চ ভেবে দেখে, মন্তব্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 12 সপ্তাহের জন্য এই নির্দেশ বহাল থাকছে। ডিভিশন বেঞ্চ যে স্থগিতাদেশ দিয়েছে সেই স্থগিতাদেশ বহাল থাকছে 12 সপ্তাহের জন্য। কারণ স্বাভাবিকভাবে পাহাড়ে যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছিল। 313 জন শিক্ষকের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখেই ডিভিশন বেঞ্চের এই স্থগিতাদেশ।